10 শ্রেণী ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর। পূর্বে যাদের জমি বেদখল হয়ে গিয়েছিল বা যাদের জমি থেকে প্রতারিত করা হয়েছিল বা যাদের জমি পূর্বে সঠিক হিসাব করে তাদেরকে দেওয়া হয়নি বা তাদের অংশ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, এমনকি তাদের সাথে জালিয়াতের মাধ্যমে প্রতারণা করে তাদের জমি থেকে বিতাড়িত করা হয়েছিল এবং তাদেরকে জমি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, সেই সকল ভূমি মালিকদের জন্য অত্যন্ত অত্যন্ত চরম একটি সুখবর। নতুন যে ডিজিটাল রেকর্ডটি শুরু হয়েছে, এই নতুন ডিজিটাল রেকর্ডে এই সকল 10 শ্রেণীর ভূমি মালিক যারা আছে, অর্থাৎ যাদেরকে পূর্বে ঠকানো হয়েছিল, সেই সকল 10 শ্রেণীর ভূমি মালিকগণ তারা তাদের জমি এখন উদ্ধার করে নিতে পারবে। এমনকি বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে বিধিমালা সেটিও প্রকাশিত হয়েছে, যার কারণে এই 10 শ্রেণীর যে জমির মালিক আছে বা এই সকল জমির মালিকানা যাদের রয়েছে তাদের জন্য অত্যন্ত সুবিধা হয়েছে। তারা চাইলে এখন এই ডিজিটাল রেকর্ড চলাকালীন সময়ে তারা তাদের জমি উদ্ধার করে নিতে পারবে। এক্ষেত্রে রেকর্ড কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা থাকবে, যারা দায়িত্বশীল হিসেবে থাকবে, তাদের প্রতিও সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই 10 শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদের জমি উদ্ধার করে নিতে হবে এবং সঠিক মালিক যারা তাদেরকে জমি ফিরিয়ে দিতে হবে। তো এমত অবস্থায় যে 10 শ্রেণীর ভূমি মালিকদের জন্য চরম সুখবর প্রদান করার মাধ্যমে তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করব। মনে রাখবেন ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। 1 নম্বরে যে সকল ভূমি মালিকদের জন্য সুখবর তারা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি থেকে যাদের বঞ্চিত করা হয়েছিল, অর্থাৎ পূর্বে তাদের ওয়ারিশান সম্পত্তি সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি, তারা পৈতৃক সূত্রে জমির মালিকানা পাওয়ার কথা ছিল বা তাদের মায়ের দিক থেকে সম্পত্তির মালিকানা পাওয়ার কথা ছিল। এক কথায় তারা ওয়ারিশান সূত্রে বা ওয়ারিশ হিসেবে তাদের যে জমির পাওয়ার কথা ছিল বা যে জমিটি তাদের দেওয়ার কথা ছিল সেই জমি তাদেরকে দেওয়া হয়নি বা সেই সময়ের জমির সঠিক হিসাব তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি তারা জমি চাইতে গেলে বলা হয়েছে যে তাদের আর জমি নাই, সেই জমি তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে বা তাদের আব্বু জীবিত থাকা অবস্থায় বা তাদের মা জীবিত থাকা অবস্থায় যে সম্পত্তি তাদের নামে ছিল সেই সম্পত্তি তারা ছেলেদের নামে রেকর্ড করে দিয়েছে, মেয়েদেরকে দেয়নি বা মেয়েদেরকে বঞ্চিত করেছে। এরকম যদি করে থাকে সেক্ষেত্রে বর্তমানে যে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হবে, এই ডিজিটাল রেকর্ডের সময় সেই সকল ভুক্তভোগী বা যাদেরকে ভিকটিম করা হয়েছে, যাদেরকে জমি দেওয়া হয়নি বা যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা যদি সেখানে সরেজমিনে উপস্থিত হয়ে ওই জমিতে ডিসপুট তৈরি করে এবং রেকর্ড কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা দায়িত্বশীল হিসেবে সেখানে থাকবে তাদের কাছে যদি তারা সঠিক একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করার মাধ্যমে যদি উল্লেখ করে এবং দেখাতে পারে যে আমরাও এই জমির মালিক এবং আমাদেরকে জমি থেকে ফাঁকি দেওয়া হয়েছে বা আমাদের সম্পত্তি এখানে আছে, আমাদের সম্পত্তি দেওয়া হয়নি, এভাবে যদি তারা সেখানে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে, সেক্ষেত্রে রেকর্ড কর্মকর্তা হিসেবে যারা থাকবে বা যারা সেখানে দায়িত্ব পালন করবে সরকারের পক্ষ থেকে, তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সঠিক মালিকদের ভিতরে যেন সঠিকভাবে সম্পত্তি রেকর্ডভুক্ত করার ব্যবস্থা করা হয়, নতুবা যারা জমির মালিক নয় বা যাদের জমি রয়েছে তাদেরকে বাদ দিয়ে যেন অন্য কোনো ব্যক্তির নামে বেশি করে সম্পত্তি রেকর্ড না হয় বা অন্য কোনো ভুল মালিকের নামে বা ভুল ব্যক্তির নামে যেন জমি রেকর্ড না হয়, এই বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তো এক্ষেত্রে যে সকল ব্যক্তিরা পূর্বে এ ধরনের কাজ করেছে বা যারা অন্যায়মূলকভাবে নিজেদের নামে জমি রেকর্ড করে নিয়েছে অথবা বিনা রেজিস্ট্রি ছাড়াই ওই জমি অবৈধভাবে ভোগ দখল করে আসছে, সেই সকল সম্পত্তিতে যাদের ওয়ারিশান সম্পত্তি আছে, যাদের উত্তরাধিকার আছে বা যাদের উত্তরাধিকার দিক থেকে সম্পত্তি তৈরি হয়েছে, তারা এখন তাদের সঠিক মালিকানা প্রমাণসহ সেখানে উপস্থাপন হলে তাদের এই সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে যারা সম্পত্তি পাবে তারা হচ্ছে হেবানামা দলিলের মাধ্যমে যারা সম্পত্তি লাভ করেছিল। সাধারণত হেবানামা সম্পত্তি যেটা সবথেকে বেশি প্রচলিত, আমরা জানি যে অনেক সময় কি করে ছেলেরা পিতার কাছ থেকে হেবা করে নেয়, আবার মায়েদের কাছ থেকেও হেবা করে নেয়, বা কোনো এক ভাই আরেকটা ভাইকে হেবা করে দেয়, বা ভাই বোনকে হেবা করে, বোন বোনকে হেবা করে, বা বোন ভাইকে হেবা করে। এই যে এরকম যে একটা হেবা করার সিস্টেম এগুলো চালু আছে। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই হেবানামা দলিল করার ক্ষেত্রে হেবার যে 3টি কন্ডিশন আছে, এই 3টে কন্ডিশনের প্রতি লক্ষ্য না রেখে অনেকে আছে তারা হেবা করে ফেলে। এখানে যে মেন যে কন্ডিশন সেটা হচ্ছে যে ব্যক্তি হেবা করবে তিনি স্বতঃস্ফূর্তভাবে হেবা করছে কিনা বা স্বতঃস্ফূর্তভাবে কারোর দ্বারা প্ররোচিত না হয়ে, কারোর দ্বারা প্রভাবিত না হয়ে, অর্থাৎ কেউ তাকে প্ররোচিতও করছে না বা কেউ তাকে জোরপূর্বক বা তার কাছ থেকে সম্পত্তি নিচ্ছে না, সেই ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিতভাবে নিজ ইচ্ছায় অর্থাৎ সম্পূর্ণ সেলফ টেন্ডেন্সি অনুযায়ী তিনি ওই সম্পত্তিটা তার কোনো একটা ছেলেকে দিছে বা কোনো একটা মেয়েকে দিছে বা তার কোনো একটা ভাইকে দিছে, কোনো একটা বোনকে দিছে।
এরকম যদি হয় সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু যদি কারো দ্বারা প্ররোচিত হয়ে বা কেউ যদি জোরপূর্বক বা তিনি মেন্টালি ওই সময় অসুস্থ ছিল, তিনি শারীরিকভাবে অসুস্থ, দেখা যাচ্ছে তেনার হচ্ছে সেন্স ওই সময় ভালো নেই, কাজ করেনি, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে অনেক ছেলে আসে নিজেদের নামে তার পিতার কাছ থেকে ওই সম্পত্তি হেবা দলিল করে নেয়। এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে যাদেরকে ঠকানো হয়েছে, অর্থাৎ যে মেয়েদেরকে ঠকানো হয়েছে বা অন্য যে ভাইদেরকে ঠকানো হয়েছে, তারা যদি এখন মনে করে এবং তারা যদি এই ক্ষেত্রে যদি কোর্টের দ্বারস্থ হয় বা তারা যদি মামলা পরিচালনা করে যে আমাদের আব্বু ওই সময় সুস্থ ছিল না, মেন্টালি তিনি অসুস্থ ছিল, এবং তিনি যে মেন্টালি অসুস্থ ছিল এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সেই মেডিকেল রিপোর্ট বা সেই মেডিকেল সার্টিফিকেটও তারা সংগ্রহ করে যদি কোর্টের কাছে দায়েরি করে বা কোর্টের কাছে যদি তারা সেই বিষয়টি যদি তুলে ধরে, সেক্ষেত্রে দেখা যাবে যে কোর্টে এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং যে ব্যক্তিরা এ ধরনের অন্যায়মূলক কাজ করেছিল তাদের সেই হেবানামাটা বাতিল হয়ে যাবে এবং হেবানামা বাতিল হয়ে যে সেই হেবাদলিল বাতিল হয়ে যে সেই সম্পত্তি আবার পূর্বের ব্যক্তির কাছে ফিরে যাবে এবং তিনি মারা গেলে তেনার ওয়ারিশ হিসেবে যারা বর্তমানে আছে তাদের কাছে আবার সম্পত্তি বণ্টিত হয়ে যাবে এবং তাদের সেই বণ্টিত অংশ অনুযায়ী এক একজন ওয়ারিশদের নামে নামে রেকর্ড করা হবে। তো এইভাবে যদি কোনো ব্যক্তি হেবা করে থাকে বা কোনো ব্যক্তির কাছ থেকে যদি হেবানামা দলিল অনুযায়ী যদি জমি গ্রহণ করে থাকে, যেটা তিনি স্বতঃস্ফূর্তভাবে দেয়নি বা তিনি স্বপ্রণোদিতভাবে দেয়নি, তাকে জোরপূর্বক তার থেকে হেবা করে নেওয়া হয়েছে, এক প্রকার তাকে ভিকটিম করে বা তাকে বাধ্য করা হয়েছে হেবা করে দিতে, যদি এরকম হয় আর সেটা যদি প্রমাণ করা যায় তাহলে ওই হেবানামার কোনো ভিত্তি নেই, ওই হেবানামা বাতিল এবং ওই হেবানামা বাতিলের সম্পত্তি মূল মালিকের কাছে ফিরে যাবে এবং মূল মালিক মারা গেলে তার ওয়ারিশ হিসেবে যারা আছে এখন তাদের প্রত্যেকের নামে নামে সম্পত্তি চলে যাবে। তৃতীয় পর্যায়ে যে দলিলের কোনো ভিত্তি নাই বা যে দলিল বাতিল হয়ে সম্পত্তি আবার নতুন করে ভূমি যে সঠিক মালিকের কাছে বন্টন করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ওসিয়তনামা দলিল। সাধারণত ওসিয়তের ক্ষেত্রে অনেকেই বিষয়টি বোঝে না, মূলত ওসিয়ত করার ক্ষেত্রেও কিন্তু 3টি কন্ডিশন আছে। যেমন হেবানামার ক্ষেত্রে 3টি কন্ডিশন আছে, ওসিয়ত করার ক্ষেত্রেও কিন্তু 3টি কন্ডিশন আছে। যদি এই 3টি কন্ডিশন কোনো ব্যক্তি সঠিকভাবে ফলো করতে না পারে তাহলে কিন্তু ওই ওসিয়তনামার কোনো কার্যকারিতা নেই। কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তিনি যদি সর্বশেষ যে কোনো ব্যক্তির নামে যদি ওসিয়ত করতে চায় তাহলে অনেক সমস্ত যে সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তির উনি 1/3 পর্যন্ত ওসিয়ত করতে পারবে। এক্ষেত্রে উনি ওনার সমস্ত সম্পত্তির 1/3 পর্যন্ত যদি ওসিয়ত করে তাহলে সেটা সঠিক আছে, কিন্তু উনি যদি 1/3 যে একটা লিমিট আছে সেই লিমিটটা পার হয়ে যে বা ক্রস করে যদি কারোর নামে ওসিয়ত করে, সেক্ষেত্রে তিনার যে অতিরিক্তটা তিনি ওসিয়ত করছে সেই অতিরিক্ত অংশটা ওটা বাতিল হয়ে যাবে এবং বর্তমানে ওই সম্পত্তি তার ওয়ারিশদের কাছে চলে যাবে। এবং এক্ষেত্রে আরও একটি বিষয়, সেটি হচ্ছে ওসিয়ত করতে হলে অবশ্যই নিজ ওয়ারিশের বাহিরে ওসিয়ত করতে হয়। কেননা আমি জানছি আমি মারা যাবার পর আমার এই সম্পত্তি আমার এই ছেলে পাবে বা আমার এই মেয়ে পাবে, আবার আমি তাদের ভিতরে কাউকে ওসিয়ত করে যাচ্ছি, এটা কিন্তু ইনভ্যালিড ওসিয়ত হবে। এক্ষেত্রে ওসিয়তনামা দলিলের কোনো ভিত্তি থাকবে না, ওটা জাস্ট দলিল হবে, ওটা জাস্ট লিখিত একটা প্রমাণ হবে, কিন্তু ওটা আইনগতভাবে কোনো সঠিক ক্ষেত্রে আপনার জমির মালিকানা ধরে রাখার ক্ষেত্রে কোনো শক্ত সামর্থ্য ডকুমেন্টস হিসেবে কিন্তু ওটা ভূমিকা রাখতে পারবে না। কেননা এখানে আপনার ওসিয়ত করতে হলে অবশ্যই যে ব্যক্তির নামে ওসিয়ত করা হচ্ছে তিনি নিজ ওয়ারিশের বাহিরে হতে হবে, তবে সেই ওসিয়তনামাটা অ্যাকুরেট হবে। তো এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এইভাবে ওসিয়তনামা যে কন্ডিশন সেই কন্ডিশনের বাহিরে যে যদি কাউকে ওসিয়ত করে তাহলে ওসিয়তনামা দলিল অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তি পাবে না, আর যদি পূর্বে তিনি সেই ওসিয়তনামা দলিল অনুযায়ী সম্পত্তি যদি ভোগ দখল করেও থাকে সেক্ষেত্রে নতুন এই রেকর্ড আসলেই সঠিক মালিকদের কাছে জমি ফিরিয়ে দেওয়া হবে, কেননা ওসিয়তনামা দলিলটা ইনভ্যালিড। তৃতীয় পর্যায়ে যে সম্পত্তি ভূমি মালিকদের বা সঠিক মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা আছে সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি। সাধারণত 1947 সালে দেশ বিভক্ত, 1965-66 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ, এই 3টে যুদ্ধের সময় অনেক হিন্দু ভাই বোনেরা আছে তারা তাদের সম্পত্তি ফেলে রেখে বা তাদের বাড়ি ফেলে রেখে তারা অন্য কোথাও চলে গিয়েছিল। এমনকি বিহারি সম্প্রদায় যারা আছে, যারা পাকিস্তানি, তারা কি করেছিল, তারা তাদের সম্পত্তি বাড়িঘর ফেলে রেখে তারা অন্য কোথাও চলে গিয়েছিল বা পাকিস্তানে চলে গিয়েছিল। এমনভাবে যারা ওই সম্পত্তি রেখে বা তাদের বাড়ি পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গিয়েছিল, আর ওই সময় ওই বাড়ি বা সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় দেখে যারা ওই অঞ্চলে যারা অসৎ প্রকৃতির মানুষ ছিল, যার সুযোগ সন্তানী মানুষ যারা ছিল, তারা রাতারাতি ওই সম্পত্তি দখল করে নেয় এবং অবৈধভাবে কিছু ফলস দলিল তৈরি করার মাধ্যমে বলে যে জমি তারা ক্রয় করেছে এবং যে ব্যক্তির সঠিক মালিক, এই জমির মালিক যিনি ছিলেন তিনি চলে যাওয়ার পূর্বে এই জমি তার কাছে গোপনে বিক্রয় করে দিয়েছে। এরকমভাবে অনেক ব্যক্তি আছে ফলস দলিল শো করার মাধ্যমে, ফলস দলিল দেখানোর মাধ্যমে ওই জমি রাতারাতি দখল করে নিয়েছে এবং ওই জমির মালিক হিসেবে তারা নিজেদেরকে পরিচয় করে বা পরিচয় দিয়ে থাকে এলাকাতে।
কিন্তু নতুন এই ডিজিটাল রেকর্ডটি যেহেতু সম্পূর্ণ একটি সর্বশেষ রেকর্ড এবং সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর রেকর্ড হচ্ছে এবং সঠিক একটি রেকর্ড হবে, কেননা ইতোমধ্যে বর্তমান সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ উনি এই বিষয়ে বলেছেন যে এই রেকর্ডে 0% অর্থাৎ 1%ও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার কারণে এই রেকর্ডটি যখন কোনো অঞ্চলে পরিচালিত হবে তখন মালিকানার সঠিকতা যাচাই করা হবে এবং কোনো ব্যক্তি যদি মালিকানার সঠিকতা সঠিকভাবে উপস্থাপন করতে না পারে সেক্ষেত্রে ওই ব্যক্তি উনি কিন্তু এই নতুন এই ডিজিটাল রেকর্ডে ওনার নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। তো এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি এভাবে অবৈধ দলিল করার মাধ্যমে যদি তিনি বলে যে তিনি এই সম্পত্তির মালিক বা তিনি যদি অর্পিত সম্পত্তি তার ভিতরে থাকে তাহলে ওই অর্পিত সম্পত্তি তার থেকে বের করে নেওয়া হবে এবং সঠিক মালিক যারা তাদেরকে দেওয়া হবে। আর যদি সঠিক মালিক এখন পাওয়া না যায় সেক্ষেত্রে ওই সম্পত্তি সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে। চতুর্থ পর্যায়ে যে সম্পত্তি বের করে নেওয়া হবে সেটি হচ্ছে সরকারের অ্যাকুয়ার করা সম্পত্তি। সাধারণত সরকারের পক্ষ থেকে কোনো অঞ্চলে কোনো আপনার প্ল্যান পরিকল্পনা বা বাস্তবায়নের জন্য বা কোনো প্রজেক্ট পরিচালনার জন্য যখন কোনো অঞ্চলে কোনো সম্পত্তি অ্যাকুয়ার করা হয় তখন দেখা যায় যে ওই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে ওই সময় অনেক সময় সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা সরকারের পক্ষ থেকে ওই প্রকল্পের কাজ যদি শেষ হয়ে যায় তখন ওই সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় রেখে তিনারা ওখান থেকে চলে যায়। এমত অবস্থায় যাদের কাছ থেকে ওই সম্পত্তি অ্যাকোয়ার করা হয়েছিল নতুন করে বা আবার পুনরায় ওই সম্পত্তি আবার তাদেরকে দেওয়া বা তাদের কাছে ফিরিয়ে দেওয়া বা তাদের ভিতরে ওই সম্পত্তি আবার বন্টন করে দেওয়ার এমন কোনো সিস্টেম কিন্তু এখনও বাংলাদেশে চালু হয়নি বা এমন কোনো আইন কিন্তু চালু হয়নি, যার কারণে কোনো ব্যক্তি যদি ওই অ্যাকোয়ার করা সম্পত্তি দেখা যাচ্ছে তিনার বলে বা তিনাদের ওয়ারিশদের বলে তেনারা যদি ওই সম্পত্তি দখল করে বা অবৈধভাবে ভোগ দখল করে যদি সম্পত্তি নিজের নামে অবৈধভাবে রেকর্ডও করে নিয়ে থাকে তাহলেও কিন্তু তিনি এই নতুন ডিজিটাল রেকর্ডে ওই সম্পত্তি উনি কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবে না, কেননা ডিজিটাল রেকর্ডটি শতভাগ নিশ্চয়তার মাধ্যমে একদম সঠিকতা যাচাই করার মাধ্যমে ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হবে। যার কারণে ডিজিটাল রেকর্ডে ওই ব্যক্তি অর্থাৎ অ্যাকোয়ার করা সম্পত্তি যিনি অবৈধভাবে ভোগ দখল করে আসছে তিনি আর ওই অ্যাকোয়ার করা সম্পত্তি দখলে রাখতে পারবে না, ওই সম্পত্তি সরকার বের করে নেবে এবং ওই সম্পত্তি সরকারের সম্পত্তি হিসেবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। পঞ্চম পর্যায়ে যে সম্পত্তি সরকারের পক্ষ থেকে বের করে নেওয়া হবে বা জমির প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হবে সেটি হচ্ছে খাস জমি। সাধারণত কোনো ব্যক্তির ভিতরে যদি খাস জমি থাকে বা সরকারের খাস জমি যেটা আমরা জানি সেই জমি যদি কোনো ব্যক্তি নিজের নামে যদি বন্দোবস্ত নেওয়ার মাধ্যমে যদি নিজের নামে রেকর্ড করে নিতে চায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা যায় অনেক সময় অনেক ব্যক্তি আছে তারা ওই খাস জমি অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে। এরকম যদি কোনো ব্যক্তি কারো কাছে সম্পত্তি বিক্রয় করে দেয় এবং তিনি ওই খাস জমি ক্রয় করেছে এমন একটি দলিল দেখানোর মাধ্যমে বা এমন একটি দলিল উপস্থাপন করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি এসে বলে যে এই সম্পত্তি আমার নামে রেকর্ড করে দেওয়া হোক, কেননা এই সম্পত্তি আমি অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি যিনি সরকারের কাছ থেকে সম্পত্তি বন্দোবস্ত নিয়েছিল, এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তিকে ঠকতে হবে, কেননা উনি কোনোভাবেই ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না। কেননা সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া আছে যে খাস জমি শুধুমাত্র বন্দোবস্ত নেওয়া যাবে, ভোগ দখল করা যাবে, সেখানে চাষাবাদ করা যাবে, কিন্তু খাস জমি বিক্রয়ের জন্য নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করে যে তিনি খাস জমি বন্দোবস্ত নেওয়ার মাধ্যমে তিনি স্থায়ী মালিক হয়ে গিয়েছে এবং তিনি যদি অন্য কারো কাছে বিক্রয় করে তাহলে যে ব্যক্তি বিক্রয় করছে তিনিও অপরাধী, আবার যে ব্যক্তি ক্রয় করবে তিনিও সমানভাবে অপরাধী। এই জন্য খাস জমি ক্রয় বিক্রয় করা থেকে নিজেদেরকে অবশ্যই বিরত রাখতে হবে। ষষ্ঠ পর্যায়ে যে সম্পত্তি সরকারের পক্ষ থেকে বের করে নেওয়া হবে সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জমি। সাধারণত বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ হয়, বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জমি বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতেই আছে। অনেক সময় অনেক অসাধু ব্যক্তি আছে তারা এই সকল পানি উন্নয়ন বোর্ডে যে জমিগুলো আছে তারা দখল করে নেয়, এমনকি নতুন করে কোথাও চর জেগে উঠলে কোনো নদীতে যদি চর জেগে ওঠে তাহলে সেই চরও তারা দখল করে নিয়ে রাতারাতি তারা ওই চরের বা ওই সম্পত্তি তারা মালিকানা বনে যায়, অর্থাৎ নিজেকে মালিক হিসেবে জাহির করে। এমনকি পরবর্তী রেকর্ডে তারা যদি মনে করে যে ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেবে তাহলে এই ডিজিটাল রেকর্ডে তারা কিন্তু কোনোভাবে ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না, কেননা ওটা সরকারের যে পানি উন্নয়ন বোর্ডের যে জমি ওটা পানি উন্নয়ন বোর্ডের জমি। এক্ষেত্রে কোনো ব্যক্তি মালিক ওই সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে না বা কোনো ব্যক্তি মালিক তিনি নিজের নামে ওই সম্পত্তি রেকর্ড করে নিতে পারবে না। ষষ্ঠ পর্যায়ে যে সম্পত্তি বের করে নেওয়া হবে বা যে সম্পত্তির মালিকানা জমির প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে সেটি হচ্ছে সরকারি বিভিন্ন সংস্থার জমি। যেমন বাংলাদেশের সরকারি বিভিন্ন সংস্থা যেগুলো আছে, যেমন রেল অধিদপ্তর আছে, এলজিডি মন্ত্রণালয় আছে, অর্থাৎ সড়ক ও জনপথ অধিদপ্তর আছে, এ সকল সংস্থার জমি বাংলাদেশে যত্রতত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
অনেক ব্যক্তি আছে তারা এই সম্পত্তিগুলো তারা অবৈধভাবে ভোগ দখল করে, এমনকি তারা এই সম্পত্তি দখলও করে নেয়। অর্থাৎ তাদের জমির পাশে যদি সরকারি কোনো জমি থাকে যেটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তারা এই পরিত্যক্ত অবস্থার সুযোগ নিয়ে তারা ওই সম্পত্তি দখল করে নেয় এবং ওই সম্পত্তি নিজেদের ভিতরে নিয়ে তারা চাষাবাদ করে ভোগ দখল করতে থাকে। এমনও দেখা যায় যে অনেক জায়গায় আছে তারা অবৈধভাবে কিছু ফলস দলিল তৈরি করার মাধ্যমে সরকারি এ ধরনের বিভিন্ন সংস্থার জমিতে তারা বিভিন্ন প্রকল্পের ব্যবসা করে বা তারা আবাসিক প্লট হিসেবে সেই সম্পত্তিগুলো বিক্রয় করে, মানে প্লটের ব্যবসা করে। আর অনেক ব্যক্তি আছে তারা বিষয়টি যাচাই বাছাই না করে জাস্ট দলিল দেখার মাধ্যমে তারা মালিকানার তথ্য কীভাবে যাচাই করতে হয় এটা জানে না, এবং হয়তো কম দামে পাচ্ছে বলে এটা মনে করে অনেক ব্যক্তি আছে ওই সম্পত্তি ক্রয় করে এবং সেখানে সে কোনো মূল্যবান প্রপার্টি তৈরি করেছে বা গড়ে তুলেছে। এমনভাবে যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তি ক্রয় করে তাহলে বর্তমানে সে ব্যক্তি কিন্তু ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে পারবে না, কেননা এটা সরকারি বিভিন্ন সংস্থার জমি, এটা সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি, এটা রেল অধিদপ্তরের জমি। সপ্তম পর্যায়ে যে জমি আপনাকে ছেড়ে দিতে হবে সেটা হচ্ছে বন বিভাগের জমি। বাংলাদেশে বন বিভাগের অসংখ্য জমি আছে, আর এই বন বিভাগের জমি দেখা যায় যে অনেক অসাধু ব্যক্তি আছে, তাদেরকে এক প্রকার বন ডাকাত বলা চলে। এরা বন উজাড় করে দিচ্ছে, গাছপালা মেরে দিচ্ছে এবং সেখানে তারা বিভিন্নভাবে সেই জমি তারা রাতারাতি দখল করে নিচ্ছে এবং দখল করে নিয়ে সেখানে তারা বিভিন্ন প্লট তৈরি করছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে। এমন অনেক ব্যক্তি আছে তারা যদি এখন এই সমস্ত সম্পত্তি যদি নিজেদের নামে রেকর্ড করে নিতে চায় ডিজিটাল রেকর্ডে, তারা কোনোভাবেই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না। আর এই ধরনের বনদস্যু যারা, এই ভূমিদস্যু যারা বন বিভাগের জমি যারা গ্রাস করে নিয়েছে এবং ফলস দলিল তৈরি করার মাধ্যমে নিজেকে মালিক হিসেবে পরিচয় দেয়, তাদের কাছ থেকে যারা জমি ক্রয় করেছে তারাও কিন্তু তাদের একটা সঠিক দলিল যদি তারা দেখায় যে আমরা জমি ক্রয় করেছি, কিন্তু সেই দলিলটা তো কিন্তু সঠিক একটি দলিল নয়। কেননা দলিল শুধু তৈরি হলেই সঠিক হয় না, অবশ্যই সিএস থেকে এসে, এসে থেকে আরএস, যেটা রেকর্ডে একটা ধারাবাহিকতা আছে, এরকম ধারাবাহিকতা মেনটেন থাকা লাগবে, নতুবা সেই দলিলের কোনো ভিত্তি নেই। আর যদি সেখানে অবশ্যই যদি বন বিভাগের জমি হয়ে থাকে তাহলে সেই দলিলটা সম্পূর্ণ বাতিল বলে বিবেচিত হবে। অষ্টম পর্যায়ে যে জমি সরকারের পক্ষ থেকে বের করে নেওয়া হবে সেটি হচ্ছে মালিকানার ধারাবাহিকতার সাথে সম্পর্কহীন দলিল। অর্থাৎ আপনি যদি, যেটা আমি একটু আগে বললাম যে মালিকানার ধারাবাহিকতা যদি সঠিকভাবে না থাকে, যেমন সিএস থেকে এসে, এসে থেকে আরএস, যেটা রেকর্ডগুলো হয়েছে রেকর্ডগুলোর ভিতরে অবশ্যই মালিকানার একটা ধারাবাহিকতা থাকতে হবে। এই ধারাবাহিকতা বলতে আসলে আমরা কি বুঝি সেটি হচ্ছে সিএসএ যিনি মালিক ছিল এসেতে তিনি মালিক হবে অথবা তার পরবর্তী ওয়ারিশরা মালিক হবে, আবার এসেতে যিনি মালিক ছিল তিনি মালিক হবে আরএসএ অথবা তার পরবর্তী ওয়ারিশরা মালিক হবে, যদি ওনারা সম্পত্তি বিক্রয় না করে। আর যদি ওনারা সঠিকভাবে রেকর্ডীয় মালিক হওয়ার পর উনি যদি সম্পত্তি বিক্রয় করে তাহলে যে ব্যক্তি ওনাদের থেকে জমি ক্রয় করছে তিনি একটি সঠিক দলিল অনুযায়ী উনি ওই দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে পারবে। অর্থাৎ এটাকে সাধারণত আমরা চেইন অফ রেকর্ড বলি, যেটা রেকর্ডের একটা মূলত ধারাবাহিকতা বলা হয়। এখন এইভাবে যদি কোনো ব্যক্তি এমন একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছে, ধরে নিই যে এসএ রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল সিএসএও তারাই মালিক ছিল, কিন্তু পরবর্তীতে আরএস রেকর্ডে আবার তাদেরই মালিকানা পাওয়ার কথা ছিল বা আরএস রেকর্ডে তাদের নাম ওঠার কথা ছিল, সেক্ষেত্রে ওনাদের নাম উঠেনি বা ওনাদের পরবর্তী ওয়ারিশ যারা তাদের নামও আরএস রেকর্ডে উঠেনি, এটা ভুল ক্রমে হয়তো অন্য কারোর নাম ওই রেকর্ডে চলে এসেছে। এরকম রেকর্ডে ভুল হতে পারে। এখন রেকর্ডের ভুল হওয়া মানে বা রেকর্ডে নাম আসা মানে কিন্তু জমির মালিক আমি হয়ে গেলাম না। রেকর্ড করার সময় যেহেতু মানুষ দ্বারাই রেকর্ড করানো হয় বা মানুষই রেকর্ড পরিচালনা করে, যার কারণে পূর্বে অ্যানালগ পদ্ধতি রেকর্ড হয়, এ ধরনের ভুল ভ্রান্তি অসংখ্য হয়েছে। তো এমনভাবে যাদের নামে রেকর্ড হয়ে গেছে আরএস রেকর্ড, এখন এই আরএস রেকর্ডের মালিকের কাছ থেকে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করে, সেই ব্যক্তি যদি বর্তমান সেই দলিল নিয়ে যদি ডিজিটাল রেকর্ডে নাম ওঠাতে যায় তাহলে কিন্তু উনি নাম ওঠাতে পারবে না। কেননা এখানে এসএ রেকর্ডীয় মালিক যারা তাদের ওয়ারিশরা যেহেতু এখন বর্তমানে মামলা দায়ের করেছে, এবং যদি এক্ষেত্রে তারা মামলা দায়ের নাও করে থাকে, রেকর্ডের পূর্বে যদি তারা মামলা দায়ের করে এবং রেকর্ড কারেকশনের বা সংশোধনের জন্য যদি মামলা পরিচালনা করে, এমনকি তারা যদি রেকর্ড কর্মকর্তা হিসেবে যারা আছে তাদের কাছে যদি তারা মামলা রায়ের কপি বা ডিগ্রি যদি দেখায়, সেক্ষেত্রে ওই আরএস রেকর্ড সংশোধন হয়ে ওই রায়ের কপি বা রায় কিন্তু এসএ রেকর্ডীয় মালিক যারা তাদের পক্ষে যাবে, এবং এটা তাদের পক্ষে যাওয়ার মাধ্যমে যেহেতু আরএস রেকর্ডীয় মালিকই এখন অবৈধ হয়ে গেছে, যার কারণে আরএস রেকর্ডীয় মালিক ওই জমিটি যদি বিক্রয় করে থাকে অন্য কারো কাছে, তাহলে যে ব্যক্তি ক্রয় করেছে তার দলিলটি অবৈধ এবং তার মালিকানাও অবৈধ হয়ে যাবে। এক্ষেত্রে এসএ রেকর্ডীয় মালিক তিনাদের নামে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হবে এবং তিনারাই এই বিডিএস সার্ভেতে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে বা তাদের নাম ওঠাতে পারবে। নবম পর্যায়ে যাদের নাম বাতিল হয়ে যাবে বা যাদের জমি ফিরিয়ে দেওয়া হবে বা জমির প্রকৃত মালিক যারা তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হবে, তারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে জাল জালিয়াতের মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে অনেক ব্যক্তি ভুয়া মালিক সেজে জমি বিক্রয় করে দিয়েছে, এমনকি সেই সম্পত্তি বর্তমানে এখন আর একজনের কাছেও আবার বিক্রয় করে দেওয়া হয়েছে। এভাবে যদি অনেকবার যদি বা অনেক ব্যক্তির কাছে যদি হাত বদল হয়,
তাহলেও কিন্তু অসুবিধা নাই, কিন্তু মূল বিষয় হচ্ছে যে ব্যক্তি সঠিক মালিক, যে ব্যক্তি হয়তো জমির মালিকানা তিনি যার সঠিক মালিকানা পাওয়ার কথা বা তার অনুপস্থিতিতে যে ওয়ারিশরা সম্পত্তির মালিকানা পাওয়ার কথা, সেই ক্ষেত্রে দেখা যায় যে তেনারা সম্পত্তি বিক্রয় করেনি, তাদের সম্পত্তি অন্য কোনো ব্যক্তি ভুয়া মালিক সেজে বা অবৈধ মালিক সেজে জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে ওই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে। এমন যদি হয়ে থাকে, এক্ষেত্রে প্রতারণার মাধ্যমে যে দলিল তৈরি করেছে বা যে দলিল তৈরি করার মাধ্যমে ওই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দেওয়া হয়েছে, ওই সম্পত্তি এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং যারা এই ধরনের জাল জালিয়াতির সাথে জড়িত, এ ধরনের প্রতারণার সাথে জড়িত, তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হচ্ছে এবং জমির প্রকৃত মালিক যারা, তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর এ ধরনের ঘটনা খুব বেশি সংঘটিত হয় যদি কোনো ব্যক্তি জমি পরিত্যক্ত অবস্থায় রেখে বেশি দিন প্রবাসী অবস্থান করে বা দেশের ভিতরে হয়তো অন্য কোনো জেলাতে অবস্থান করে। সেক্ষেত্রে ওই জমি যদি সঠিক মালিক না পাওয়া যায়, খোঁজখবর নেওয়ার, তখনই দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা এই ধরনের অবৈধভাবে জাল জালিয়াতের মাধ্যমে দলিল তৈরি করে অন্যের কাছে ওই সম্পত্তি বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। এমনভাবে যদি কোনো ব্যক্তি অন্যায়মূলকভাবে জমি বিক্রি করে দিয়ে থাকে বা করার চেষ্টা করে থাকে, সেক্ষেত্রে এখন ওই জাল জালিয়াতির মাধ্যমে যে জমি তারা অন্যের কাছে বিক্রয় করেছে, সেই জমি তারা টিকিয়ে রাখতে পারবে না। সঠিক মালিক যারা, তারা এই ডিজিটাল রেকর্ডে তাদের জমির মালিকানা ফিরে পাবে। এক্ষেত্রে তাদের অবশ্যই বর্তমান যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে, এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা অনুযায়ী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর তাদের আবেদন করতে হবে। তাদের ওখানে যাওয়া লাগবে, যোগাযোগ করার মাধ্যমে তাদের বলতে হবে যে তাদের সম্পত্তি এভাবে অন্যায়মূলকভাবে অন্য ব্যক্তিরা জোর জবরদখলের মাধ্যমে তারা নিজেদের নামে সম্পত্তি, তারা জাল জালিয়াতির মাধ্যমে, তারা ফলস দলিল তৈরি করার মাধ্যমে ওই জমি তারা মালিক হয়েছে বা অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে, কিন্তু জমির প্রকৃত মালিক হচ্ছে আমি বা আমরা। এরকমভাবে যদি প্রথমে একটা আবেদন করা হয়, তখন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ওটা যাচাই বাছাই করা হবে এবং সঠিকভাবে সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাই করার মাধ্যমে যে ব্যক্তি আবেদন করছে বা যে ব্যক্তি ওখানে কেস দাখিল করেছে, তিনি যদি সঠিক হয়, তার জমি রিটার্ন তার কাছে চলে আসবে। আর যারা অবৈধভাবে দখল করছে তাদের জমি তাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, তাদের থেকে বের করে নেওয়া হবে। দশম পর্যায়ে এবং সর্বশেষ পর্যায়ে যাদের জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারা হচ্ছে অনেক ব্যক্তি আছে দীর্ঘদিন জমি অবৈধভাবে ভোগ দখল করছে এবং তাদের কোনো দলিল নাই, তারা রেকর্ডেও তাদের নাম নাই, কিন্তু অবৈধভাবে তারা ওই জমি জোর জবরদখলের মাধ্যমে বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে বা অপশক্তি ব্যবহার করার মাধ্যমে তারা ভোগ দখল করে আসছে। এমন অনেক ব্যক্তি আছে যারা এই ধরনের কাজের সাথে জড়িত এবং তারা মনে করেছে যে সুনির্দিষ্ট যে প্রতিকার আইন, যে তামাদি আইন আছে, তামাদি আইনে যে 28 ধারা, সেই তামাদি আইনের 28 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মালিকানাধীন জমি যদি 12 বছর বা তার অধিককাল সময় কোনো ব্যক্তি নিজের দখলে রাখতে পারে, তাহলে ওই জমির মালিকানা লাভ করা যায়। এটা মনে করে যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তি মালিক হয়ে গেছে মনে করে তিনি যদি বসে থাকে এবং তিনি যদি সেই সম্পত্তি 12 বছর বলে না, 12 বছরের বেশি সময়, 20 বছর, 30 বছর, 40 বছরও যদি দখলে রাখে, তাহলে কিন্তু বৈধভাবে উনি ওই সম্পত্তির মালিক হতে পারেনি। কেননা তামাদি আইনের 28 ধারা অনুযায়ীও যদি আপনার কোনো জমির মালিকানা লাভ করতে হয় বা মালিক হতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র জমি দখলে রাখলেই হবে না। জমি দখল করার পর আপনাকে কিন্তু আবার কোর্টে প্রমাণ করতে হবে যে আপনি নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের বাধা ছাড়া বা কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়া আপনি একটানা 12 বছর বা তার অধিককাল সময় জমি ভোগ দখল করে আসছেন। তারপরে কোর্ট থেকে যদি আপনাকে পারমিশন দেওয়া হয়, আপনার পক্ষে যদি রায় দেওয়া হয়, তবেই কেবল আপনি রায় পাওয়ার মাধ্যমে বা ডিগ্রি পাওয়ার মাধ্যমে ওই জমির আপনি মালিকানা লাভ করতে পারবেন। এরপর আপনি নামজারি করে খাজনা প্রদান করতে পারবেন। কিন্তু এমন যদি কোনো কাজ কোনো ব্যক্তি না করে থাকে, জাস্ট দখলে রেখেছে এবং 12 বছর বা তার অধিককাল সময় তিনি ভোগ দখল করে আসছে, এমন মনে করে যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তির মালিক হয়ে গেছে বলে মনে করে এবং তিনি যদি এখন ডিজিটাল রেকর্ডে আসলে যদি ওই রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে কিন্তু কোনোভাবেই তিনি অবৈধভাবে দখল করার মাধ্যমে বা জোর জবরদখলের মাধ্যমে যে সম্পত্তি ভোগ দখল করে আসছে দীর্ঘদিন, তিনি কিন্তু ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে পারবে না। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জমির প্রকৃত মালিক যিনি বা জমির প্রকৃত মালিক যারা, তাদের নামে ওই সম্পত্তি রেকর্ড হবে। আর যদি তাদেরকে না পাওয়া যায়, তাহলে ওই সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় থাকবে এবং সরকার খাস খতিয়ান অন্তর্ভুক্ত করে নেবে। এক্ষেত্রে সঠিক মালিক যদি পাওয়া যায়, তাহলে সঠিক মালিকদের নামে ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, সঠিক মালিকদের নামে রেকর্ড করে দেওয়া হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বশেষ জরিপ হিসেবে এবং নির্ভুল জরিপ হিসেবে যে ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে, এই ডিজিটাল রেকর্ডে এই 10 শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদের জমি বের করে নেওয়া হবে বা তাদের কাছ থেকে জমি বের করে সঠিক ভূমি মালিক যারা, তাদের কাছে ওই সম্পত্তি আবার ফিরিয়ে দেওয়া হবে।